আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে সারা দেশে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। জামায়াতের সমর্থন। 3 দিনের সফরে সংযুক্ত আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রাধান্য পাবে শ্রম বাজার। উপমহাদেশের অন্যতম সেরা রাজনীতিবিদ, বাংলার কৃষক আন্দোলনের অগ্রদূত শেরে বাংলা একে ফজলুল হকের 141তম জন্মবার্ষিকী আজ। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় দফায় ভোট শুরু হচ্ছে আজ। এবং বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই শামসুরের উইকেটে হারিয়ে টাইগারদের ব্যাটিং শুরু। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি শামস শিবলু। এবারে বিস্তারিত। হজ নিয়ে মন্তব্যের কারণে আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে সারা দেশে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। যে কর্মসূচিতে জামায়াত সমর্থন দিয়েছে। রোববার সকাল 6টায় হরতাল শুরুর পর রাজধানীর কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। দু একটি স্থানে মিছিলের চেষ্টা হলেও হরতালকারীদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি ঢাকায়। সকালে শুরুতে রাজধানীর রাজপথে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে দেখা গেছে। অটোরিকশা ও রিকশা চলছে স্বাভাবিক সময়ের মতোই। কোনো গোলযোগ না থাকলেও হরতালের কারণে সতর্কতা হিসেবে এবং যাত্রী কম থাকায় দূরপাল্লার বাস ছাড়ছেন না মালিকরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এসব অযৌক্তিক হরতাল কেউ মানে না, সব স্বাভাবিকভাবেই চলছে। সকাল থেকেই বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন দেখা গেছে। হরতালের আগের দিন সন্ধ্যা থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে রাজধানীতে বিজিবিও নামানো হয়। সকালে মিরপুরের পল্লবী ও পুরান ঢাকার দু একটি স্থানে হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করে ইসলামী দলগুলো, তবে সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের সরিয়ে দেয়। সারা দেশে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে র্যাব তৎপর রয়েছে। গত 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তবলিগ জামায়াত ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়। তার ওই বক্তব্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে আলোচনার ঝড় তোলে। বিভিন্ন জেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে কয়েক ডজন মামলা হয়। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই পরিস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা লতিফ সিদ্দিকীকে প্রথম মন্ত্রিসভা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী থেকে অপসারণ এবং পরে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। যেটা সমস্যা 3 দিনের সফরে সংযুক্ত আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় বেলা 11:30টায় আবুধাবি বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের সমাজকল্যাণ মন্ত্রী মরিয়ম মোহাম্মদ খালফান আল রুমি। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানও সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সকাল 8:30টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম 2 দিন আবুধাবি এবং শেষ দিন দুবাই ও রাস আল খায়েম যাবেন প্রধানমন্ত্রী। রোববার রাতে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় তিনি যোগ দেবেন। সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম দিন আবুধাবিতে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে মসজিদ প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী আমিরাতের জাতির পিতা এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মাজার জিয়ারত করেন। এরপর তিনি মসজিদের আসরের নামাজ আদায় করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব AKM শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, নামাজ আদায়ের পর শেখ হাসিনা মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। সোমবার সকালে আবুধাবি থেকে দুবাই যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধানের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে শেখ হাসিনা রাস আল খায়মায়ের শাসক সাউদ বিন সাকার আল কাশিমির দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। এরপর বিকালে দুবাই থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। উপমহাদেশের অন্যতম সেরা রাজনীতিবিদ,
বাংলার কৃষক আন্দোলনের অগ্রদূত শেরেবাংলা একে ফজলুল হকের আজ 141তম জন্মবার্ষিকী। মহান এ নেতার জন্মবার্ষিকী উপলক্ষে তার পরিবার এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের মাজারে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত, মোনাজাত ও মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ৩ নেতার মাজারে মরহুমের সম্মানিত পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগে বিকেলে তোপখানা রোডে অবস্থিত শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শেরেবাংলার নাতি এ কে ফাইয়াজুল্লাহ হক রাজুর বনানীর বাসভবনে বাদ মাগরিব কোরআনখানি ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে। এছাড়া শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদ, শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ সহ অন্যান্য সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। রোববার প্রধানমন্ত্রী বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ শুনানির এ দিন নির্ধারণ করেন। গত ১৪ অক্টোবর খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া ২৭ নভেম্বর তারিখ ধার্য করে আদেশ দিয়েছিলেন। কিন্তু এ আদেশ মডিফাই করে তারিখ এগিয়ে আনার জন্য চেম্বার বিচারপতি বরাবর দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান আবেদন করেন। এ আবেদন শুনানির জন্য ২৩ অক্টোবর তারিখ নির্ধারণ করে ফুল বেঞ্চ পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। উভয় আবেদনের শুনানি শেষে আদালত আজ ৬ নভেম্বর তারিখ ঠিক করেন বলে জানিয়েছেন এহসানুর রহমান। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়া সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার আদেশ দেন বিচারক বাসুদেব রায়ের আদালত। এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। হাইকোর্টে এ আবেদন খারিজ করে দিলে তিনি আপিল বিভাগের লিভ টু আপিল করেন। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে ছাত্রলীগের এক পক্ষের ওপর অপর পক্ষের হামলার ঘটনায় ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও একজনের সনদপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক। এদের মধ্যে ৫ জনকে আজীবন, ৭ জনকে ২ বছর, ৩ জনকে ১ বছর, ২ জনকে ৬ মাস, ৫ জনকে ৩ মাস মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই ঘটনায় একজনের সনদপত্র বাতিল ও ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এদের প্রত্যেককেই জরিমানা করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ আগস্ট ভোর ৪টায় বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিন্দ্র বারুই গ্রুপের নেতাকর্মীদের হামলায় একই হলের সভাপতি গ্রুপের কয়েক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ আগস্ট ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আক্তারের প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে। কমিটি সময় বাড়িয়ে নিয়ে ২ মাস পর প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার সিন্ডিকেট সভায় ২২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী বলেন, মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার ভূমিকা আমরা সবাই জানি। মুক্তিযুদ্ধের পর থেকে ভারত বাংলাদেশের যে সম্পর্ক ছিল তা সব সময় থাকবে। সাতক্ষীরাবাসী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আজ সাতক্ষীরা যে শান্ত অবস্থা ফিরিয়ে এনেছে তা আমরা সবাই জানি। সারা বিশ্ব জুড়ে আজ বিরাট বড় জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। ভারত জঙ্গিবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এবং ভারত বাংলাদেশ মিলে জঙ্গিবাদের মোকাবেলা করবে, এটাই আমাদের আশা। আমি সাতক্ষীরায় এসে এখানকার সৌন্দর্য ও উন্নয়ন দেখে খুব মুগ্ধ। তিনি আরও বলেন, আমরা মনে করি সাতক্ষীরা ভারত বাংলাদেশের মধ্যে একটি সেতু। সাতক্ষীরার নিবাসীরা ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবসা করে, সুতরাং আপনাদের জন্য ভোমরা স্থল বন্দরটি আরও আধুনিকায়ন করা হবে এবং ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে
টোকেন পাওয়ার ব্যবস্থা আরও সহজ করা হবে। ভারতের অঙ্গীকার বা প্রতিশ্রুতি হলো বাংলাদেশ যেন একটি উন্নত প্রগতিশীল রাষ্ট্রে পরিণত হয়। ভারত বাংলাদেশের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক। বাংলাদেশের সারা বিশ্বের মধ্যে একটি প্রগতিশীল অসাম্প্রদায়িক উন্নত দেশে পরিণত হোক, এটাই আমাদের কামনা। শনিবার রাত ৮টার সময় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অসাম্প্রদায়িক প্রগতিশীল সাতক্ষীরা গড়তে আমরা প্রস্তুত শীর্ষক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় দফার ভোট শুরু হচ্ছে আজ রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে। ভোটের জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ১৪ কোটি। সর্বশেষ জরিপে ক্ষমতাসীন প্রেসিডেন্ট দিলমা রোসেফ বিরোধী প্রার্থী অ্যাসিও নেভেস থেকে কিছুটা এগিয়ে আছেন বলে দেখা গেছে। ব্রাজিলের অন্যতম শীর্ষস্থানীয় জরিপকারী প্রতিষ্ঠান ডাটা ফোলাহার জরিপে রোসেফের পক্ষে ৫২% ভোটার সমর্থন ও নেভেসের পক্ষে ৪৮% প্রকাশ পেয়েছে। অপরদিকে আইবোপের জরিপে রোসেফ ৫৩% ও নেভেস ৪৭% ভোটারের সমর্থন পেয়েছেন। দুটি জরিপেই ২% ভোট এদিক ওদিক হতে পারে বলে জানানো হয়েছে। এর আগে ৫ অক্টোবর প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়। ওই পর্বে ওয়ার্কার্স পার্টির প্রার্থী প্রেসিডেন্ট রোসেফ ৪১.৫% ভোট পেয়ে এগিয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ব্রাজিল এর নেভেস ৩৩.৫% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। এই দফায় কোনো প্রার্থী নিরঙ্কুশ বিজয় অর্জন না করায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। প্রথম দফায় এগিয়ে থাকা দুই প্রার্থী রোসেফ ও নেভেসের মধ্যে দ্বিতীয় দফার প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকবে। দুই প্রার্থী ল্যাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতিকে আরও গতিশীল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসলামিক স্টেট জঙ্গিদের হটিয়ে আবারও ইরাকের উত্তরাঞ্চলের শহর জুমার নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দি সেনারা। ইরাকের নিরাপত্তা বাহিনী জানায়, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর প্রচণ্ড বিমান হামলার পর আইএস জঙ্গিরা জুমা ও এর আশেপাশের কয়েকটি গ্রাম থেকে পিছু হটে। জুমায় কুর্দি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, ভোরে পেশামর্গ সেনারা ৫ দিক থেকে অগ্রসর হতে শুরু করে। সেখানে প্রচণ্ড সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত আমাদের জয় হয়। পেশমার্ক সেনাদের একজন মুখপাত্র জানান, জুমা এখন কুর্দি সেনাদের দখলে। কুর্দি অধ্যুষিত শহরগুলোর মধ্যে আইএস জঙ্গিরা সর্বপ্রথম জুমা দখল করে। আগস্টে শহরটির দখল নিয়েছিল চরমপন্থী দলটি। যদিও সেপ্টেম্বর একবার জুমা পূর্ণ দখলের দাবি করেছিল কুর্দি বাহিনী, কিন্তু তার পরপরই তারা আবার শহরটি নিয়ন্ত্রণ হারায়। যদি কুর্দিরা জুমার দখল রাখতে পারে তবে তারা অপেক্ষাকৃত সহজেই ইরাকের আরেক শহর সিনজারের দিকে অগ্রসর হতে পারবে। পাহাড়ি এই শহরে আইএস জঙ্গিরা ইরাকের সংখ্যালঘু ইয়াজদিদি জনগোষ্ঠীকে আটকে রেখেছে। জোট বাহিনীর বিমান হামলার সহায়তা নিয়ে কুর্দি সেনারা ধীরে ধীরে আইএসের কাছ থেকে বিভিন্ন এলাকা পুনর্দখল করছে, তবে ভারী অস্ত্রের অভাবে তারা সেভাবে অগ্রসর হতে পারছে না। এছাড়া আইএস জঙ্গিদের স্থানীয়ভাবে বানানো বোমা ও পেতে রাখা বিভিন্ন ফাঁদ কুর্দি সেনাদের ভোগাচ্ছে। সৌদি আরবের আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন মদিনা মনোয়ারা শাখার উদ্যোগে হাফেজ মোহাম্মদ সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু ফাতিহা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। আমাদের মদিনা প্রতিনিধি মোহাম্মদ আলী রাশেদ জানান, গত 22শে সেপ্টেম্বর রাত 10টায় মদিনা মনোয়ারা অস্থায়ী কার্যালয়ে মদিনা শাখার সভাপতি মাওলানা করিমউদ্দিন নুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. আইয়ুব মিয়াজির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান জননেতা আল্লামা এম.এ. মান্নান। অতিথি ছিলেন বাংলাদেশের ইসলামিক ফ্রন্টের যুগ্ম মহাসচিব জননেতা সউম আব্দুস সামাদ। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা আহমদ হোসেন আল কাদেরী। বক্তব্য রাখেন কাজী উবাইদুল হক হাক্কানি, আলহাজ নূর মোহাম্মদ, সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল নবী আল কাদেরী, ইলিয়াস উদ্দিন তৈয়বী, মাওলানা সিরাজুল ইসলাম, এস.এম. গিয়াসউদ্দিন, সাইফুদ্দিন খালেদ চৌধুরী ও কাজী আব্দুর রহমান। আলোচনা শেষে মিলাদ কিয়াম, মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে সভা শেষ হয়। এবারে মিলেনিয়াম খেলার সংবাদ।
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই শামসুরের উইকেট হারিয়ে টাইগারদের সাবধানে ব্যাটিং শুরু করে। ব্যাটিং লাইন আপে কিছুটা পরিবর্তন এনে মোহাম্মদুল্লাহকে সঙ্গী করে স্বাগতিকদের রানের চাকা সচল রেখেছিলেন সাকিব আল হাসান। মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত টাইগারদের সংগ্রহ ছিল 3 উইকেটে 109 রান। বিরতির পর দলীয় 114 রানের মাথায় রান আউট হয়ে ফেরেন সাকিব। ব্যক্তিগত 5 রান করেন তিনি। ব্যাটিং ক্রিজে মাহমুদুল্লাহর সঙ্গে ঝুটি বাঁধতে এসেছেন মুশফিক। এখন বাংলাদেশের রান 4 উইকেটে হারিয়ে 147 রান। সফরকারীদের চেয়ে প্রথম ইনিংসে 213 রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেন বাংলাদেশের 2 অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল ও শামসুর। কিন্তু আগের দিনের সাথে কোনো রান যোগ না করেই ব্যক্তিগত 8 রানে পানিয়াঙ্গারের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন শামসুর। এরপর সফরকারী বোলারদের কিছুটা সমীহ করে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে মমিনুল ও মাহমুদুল্লাহ। তবে ধীরলয় হলেও মমিনুলের ষষ্ঠ টেস্ট হাফ সেঞ্চুরির স্বস্তি দিচ্ছিল টাইগারদের, কিন্তু ইনিংসটা বেশি বড় করতে পারেননি তিনি। ব্যক্তিগত 53 রানে ক্যারিয়ার প্রথমবারের মতো রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন মমিনুল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে সারা দেশে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। জামায়াতের সমর্থন। 3 দিনের সফরে সংযুক্ত আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রাধান্য পাবে শ্রম বাজার। উপমহাদেশের অন্যতম সেরা রাজনীতিবিদ বাংলার কৃষক আন্দোলনের অগ্রদূত শেরে বাংলা একে ফজলুল হকের 141তম জন্মবার্ষিকী আজ। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় দফায় ভোট শুরু হচ্ছে আজ। এবং বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই শামসুরের উইকেটে হারিয়ে টাইগারদের ব্যাটিং শুরু। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামে।